আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিএসএফের। জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের 50 মিটার বেড়া নির্মাণ, বিজিবির বাধায় কাজ বন্ধ, নজরদারি ও টহল জোরদার। জমজমাট রাজশাহীর আমবাজার, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে চলছে বেচা কেনা। বানেশ্বর হাটে প্রতিদিন অর্ধ কোটি টাকার বাণিজ্য, 50,000 মানুষের কর্মসংস্থান। সংরক্ষণ শেষে নাটোরের মোকামে আসছে বিভিন্ন জেলার চামড়া। শুক্রবার থেকে বসছে মাসব্যাপী হাট, ন্যায্য দাম পেতে সিন্ডিকেটের কারসাজি ঠেকানোর তাগিদ। বগুড়ার কাহালুতে চাঁদাবাজি মামলার আসামি চতুর্থ ও নবম শ্রেণীর শিক্ষার্থী। সদুত্তর নেই বাদীর, পুকুর খামার দখল চেষ্টার অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এবং চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের ফাঁদে নিঃস্ব 22,000 পরিবার। ভুয়া কার্ডে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, সহযোগী সহ মূল হোতা গ্রেফতার। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জয়পুরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। 26 মে থেকে 1 জুন পর্যন্ত পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে অন্তত 50 মিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে বিজিবি বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজ বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। তবে আইন লঙ্ঘন করে 2025 ডিসেম্বরে 2 দফা ও চলতি বছরের জানুয়ারি 1 দফা একই এলাকায় বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে 3 বারই বিজিবির বাধাতে পিছু হাঁটে তারা। এই মুহূর্তে জয়পুরহাটের ঘোনাপাড়া এলাকায় আছেন সহকর্মী শাহিদুল ইসলাম সবুজ, সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, জি, আমরা এখন অবস্থান করছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উসনা সীমান্ত এলাকার 28 এবং 29 তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিএসএফ বিনা উস্কানিতে আন্তর্জাতিক আইন অমান্য করেই তারা দুইবারের মতো গত ডিসেম্বরের 2 বারের মতো তারা কাঁটাতারের দেওয়ার চেষ্টা করেছিলেন। এ অবস্থায় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। পরবর্তীতে অর্থাৎ জানুয়ারির 21 তারিখে তারা আবারও কাঁটাতারের দেওয়ার চেষ্টা করলে পুনরায় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে। তবে আসার খবর যে গত 3 মাস ধরে সীমান্ত এলাকায় অনেকটা উত্তেজনা মুক্ত ছিল। হঠাৎ করেই গত মাসের অর্থাৎ মে মাসের 26 তারিখ দিবাগত রাত থেকে 31 মে পর্যন্ত বিএসএফ সদস্যরা আবারও এই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। ইতিমধ্যেই তারা 50 গজ কাঁটাতারের বেড়া সম্পন্ন করেছেন। তো বিষয়টি বিজিবি সদস্যরা বুঝতে পেরে অথবা টের পেয়ে এই 281 নম্বর ঘোনাপাড়া সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নেয়। সর্বশেষ আজকে বিজিবির একটি গোয়েন্দা শাখার তথ্য তবে সীমান্ত এলাকার বাসিন্দারা যেটি আমাদেরকে বলছেন, তারা আশঙ্কার কথা বলছেন। তারা বলছেন যে একেবারে নিষ্পত্তি হবে। তবে সীমান্ত এলাকার বাসিন্দারা যেটি আমাদেরকে বলছেন, তারা আশঙ্কার কথা বলছেন। তারা বলছেন যে সর্বদাই আমাদেরকে, বিশেষ করে গত 3 মাস ধরে, 3 মাস 4 মাস, এমনকি গত ডিসেম্বর মাস থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি। এই অবস্থায় তারা চাচ্ছেন যে বিজিবি বিএসএফ স্থায়ী পতাকা বৈঠকের মাধ্যমে একটি সীমান্ত আইন যে আছে সেই আইন অনুযায়ী তারা 150 ফিটের ওপারে
কাঁটাতারের বেড়া নির্মাণ করুক, সমস্যা নাই। তবে এক্ষেত্রে বিজিবিকে একেবারে পাকাপোক্তভাবে একটি বসে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। কেননা তারা বর্তমানে ভরা মৌসুম ধান কাটা মারাইয়ের, এই ধান কাটা মারাইয়ের জন্য তারা সীমান্ত এলাকায় যেতে পারছে না। এছাড়াও বর্তমানে তারা গরু ছাগল চড়াতেও পারছেন না। বলা যায় যে এলাকার বাসিন্দা, অর্থাৎ সীমান্ত এলাকার বাসিন্দারা অনেকটা আতঙ্কে রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম জয়পুরহাটের ঘোনাপাড়ায়। রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার। জেলার বানেশ্বর হাটে গোপালভোগ, ক্ষীরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচা কেনা হচ্ছে প্রতিদিন অন্তত অর্ধ কোটি টাকার। এখান থেকে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আম মৌসুমে কর্মসংস্থান হয়েছে অন্তত 50,000 মানুষের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গাছ থেকে আম পেড়ে রাখা হচ্ছে ঝুড়ি ও ক্যারেটে, সেখান থেকে পাইকারি বাজারে, এরপর সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার। জেলার বানেশ্বর হাটে প্রতিদিন অন্তত অর্ধ কোটি টাকার গোপালভোগ, ক্ষীরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচাকেনা হচ্ছে। ঈদের পর হাটে ক্রেতা সমাগম কিছুটা কম হওয়ায় আশানুরূপ দাম না পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। তবে দাম কমায় খুশি ক্রেতারা। গোপালভোগ যাচ্ছে 12, 13, 14, 16, 12, 18 আর 1000, 1100। প্রচুর আমদানি, দামটা একটু কম। এখান থেকে কিনে আড়তে যা প্যাকেট হয়, আড়ত থেকে গাড়িতে চলে যায়। আম বাণিজ্য কেন্দ্র করে পুঠিয়া উপজেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হয়। প্রত্যেক দিন 1 কোটির উপরও বেচা কেনা হবে। এখান থেকে যে আমগুলো বানেশ্বরে যে আসে, মোটামুটি কয়েকটা জেলার থেকে আম আসে এখানে। প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর নজরদারির কারণে শতভাগ নিরাপদ ও রাসায়নিক মুক্ত আম বাজারজাত সম্ভব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রশাসন থেকে শুরু করে আমাদের কৃষি বিভাগ সকলেই সচেতন আছে। এক্ষেত্রে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে তারা কিন্তু আমটা হারভেস্ট করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজশাহীতে 2,44,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে চাঁপানবাবগঞ্জ জমজমাট আমের বাজার। শহরের কানসাট, পুকুর পুরাতন বাজার, রহনপুর, ভোলাহাট সহ বিভিন্ন হাট বাজারে উঠেছে গোলাপভোগ, ক্ষীরসাপাত ও গুটি জাতের আম। সরবরাহ ভালো হওয়ায় দামেও বেশ সস্তা। প্রতিমন গোলাপভোগ ও ক্ষীরসাপাত আম 1500 থেকে 2000 টাকা এবং গুটি জাতের আম বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। তবে এ দরে লোকসানের আশঙ্কায় বাগান মালিকরা। আমের বাজার নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি শামসুর রহমান শান্তন। সরাসরি যাচ্ছি তার রকির কাছে। রকি, রাজশাহীর বাজারে উঠছে সুস্বাদু হরেক জাতের আম, তবে এই আমের এখন ঠিকমতো দাম পাচ্ছেন না আশানুরূপ, এমনটাই আসলে ব্যবসায়ী, বাগান মালিক তারা বলছেন। তবে এই দাম আসলে কিভাবে পেতে পারেন, এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি, এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শামসুর রহমান শান্তন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনি কি মনে করেন, এই যে দাম পাচ্ছেন না, ঈদের পর ক্রেতা নেই হাটে, এখান থেকে আসলে কিভাবে? অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কৃষকরা মানে ন্যায্য মূল্য পাচ্ছে না এখন, কারণ হচ্ছে যে ঈদের যে ছুটিটা গেল সেইটা একটা ব্যাপক প্রভাব পড়েছে কৃষকের মানে এই বাজারে। আপনার আমাদের এই অঞ্চলে এখন সুমিষ্ট আমগুলো যেগুলো আপনার ক্ষীরসাপাত, গোপালভোগ অলরেডি ওঠা শুরু হয়ে গেছে, কিন্তু এখানে অনেক আম আপনার হচ্ছে মানে বাজারজাত করতে পারছে না, কারণ অনেক মানুষই তাদের ঘরে নাই, তাদের ছুটিতে আছে, সেই জন্য আপনার ন্যায্য মূল্য পাচ্ছে না। এটা ন্যায্য মূল্য পেতে হলে আসলে আমাদের চাহিদা আরও বাড়াতে হবে। যে ধরনের আমরা আমরা আম উৎপাদন করছি এই অঞ্চল, ব্যাপক আমের একটা জায়গা এই রাজশাহী অঞ্চল, এটাকে মানে কাজে
কাজে লাগাতে হলে আমাদেরকে অবশ্যই এখানে জুস প্ল্যান্ট আগে তৈরি করা প্রয়োজন। আমাদের এখানে পাল্প আকারে রেখে সংরক্ষণ করে জুস করা যেতে পারে, এটার ব্যবহার বাড়াতে হবে আমি যেটা বলতে চাচ্ছি। তো সেটা বাড়ানোর জন্য এই জুস প্ল্যান্ট এটা তো আছেই, পাশাপাশি হচ্ছে আপনি আমাদেরকে এমনিতে আম সংরক্ষণের বিষয়ে কোনো চিন্তাভাবনা আপনারা করছেন কিনা? যদি আম সংরক্ষণ করা যেত, এই আমগুলো যদি আরও কয়েকজন রাখা যেত, সেক্ষেত্রে হয়তো তারা হাটে তোলার পরে ক্রেতা পেত। এই জন্য এ ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? না, এখন বিষয়টা হচ্ছে কি আমাদের নিজস্বই একটা এখানে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ আমরা করেছি, আমরা এটা নিয়ে কাজ করছি রীতিমতো। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা মাসখানেক যদি একটা আম সংরক্ষণ করা যায়, তাহলে আমরা পর্যায়ক্রমে সব আমগুলাই রেখে রেখে আমরা কিন্তু বাজারজাত করানো মানে সম্ভব হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা সফল হতে পারিনি। এখানে হয়তো এক আধ সপ্তাহ বা 5 দিন সেই রকম সংরক্ষণের কথা বলছেন, কিন্তু এটা করলে তেমন কোনো প্রভাব মানে বাজারে আসবে না। সেই জন্য আমাদের প্রয়োজন হবে, আমাদের আমটাকে যদি এক্সপোর্ট আমরা করতে পারি, সেই জন্য এখানে যেসব সুবিধাগুলো প্রয়োজন, যেমন এখানে আপনার হলো ল্যাব প্রয়োজন, আমাদের এখানে এক্সপোর্ট করার জন্য ল্যাব প্রয়োজন, আমরা টেস্টিং করে যে বিদেশে পাঠানো সেই জন্য ল্যাবটা প্রয়োজন, সেটা আমাদের এখানে নাই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে আছে। তো এখানে আম এক্সপোর্ট করার জন্য যেটা দরকার সেটা সরকারকে যথাযথ মানে ব্যবস্থা নেওয়া মানে একান্ত জরুরি এখন। কারণ আমের এই মৌসুমে কিন্তু প্রচুর মানুষ এই আমকে ঘিরে আসলে তাদের বাণিজ্য হয়, এই অঞ্চলের অর্থনীতি চাঙ্গা হয়। বিশেষ করে বানেশ্বরের আশেপাশেই কিন্তু ওখানে 50,000 মানুষ যারা আমের ঝুড়ি, ক্যারেট বা এইসব আনা নেওয়ার মাঝে কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ হয় এই মৌসুমে। তা আপনি এই জিনিসটাকে কীভাবে দেখেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার হচ্ছে এখন মানে এই সময়টা আমরা আমাদের এইসব অঞ্চলে যারা আপনার হলো ব্যবসায়ী থেকে শুরু করে আপনার হলো যারা দিনমজুর সবাই এটা নিয়েই ব্যস্ত থাকে। তো এখন আপনার কিছুদিন একেবারে নীরব মানে স্থবির অবস্থায় চলে গেছিলো সব কিছু। এখন আবার মানে সবাই লোক ফিরতে লেগেছে, আমরা বাজারজাত করতে পারবো। কিন্তু সেই অবস্থাতে আমাদের এই আমটাকে যদি আমরা এই যে মানে অনিয়ম হয়ে যাচ্ছে, সেই জন্য যে বাজার পাচ্ছে না, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না, সেটার জন্য মানে দ্রুত কৃষি অধিদপ্তর থেকে শুরু করে সরকারকে একটা দৃষ্টি দিতে হবে তাহলে। এবং আমরা চেম্বার সবসময় চেষ্টা করছি যে এটাকে কিভাবে এই ব্যাপক আমটাকে কিভাবে এটাকে বাজারজাত করা যায়, কিভাবে এটাকে আপনার বিদেশে রপ্তানি করা যায়, সেই জন্য আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি, সব কিছু করছি। কিন্তু মানে এটার প্রভাবটাকে আমাদের মানে অতি দ্রুত নেওয়ার প্রয়োজন আমি মনে করছি। আপনারা শুনছিলেন, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শামসুর রহমান শান্তনু। তিনি তার নানা অভিমত জানাচ্ছিলেন। এই সমস্যাগুলো আসলে দূর হলে তাহলে কৃষক বা আম চাষি যারা আছেন তারা আমের ন্যায্য মূল্য পাবেন বলে তিনি আসলে মনে করেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। বিভাগীয় সময় আরও থাকছে। শাহজাদপুরে তৈরি হচ্ছে স্বল্প উচ্চতার রিং বাঁধ। বন্যা থেকে বাঁচবে চলন বিলের ৭২,০০০ হেক্টর জমির ফসল। বর্ষার আগেই কাজ শেষ করার দাবি। রাজধানীর রমনায় বিদ্যুতের নতুন দাম নিয়ে ব্রিফ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদের আওয়ারের মধ্যে কোথাও ঘাটতি থাকে কিনা, মানে কিসের ভিত্তিতে হয়? কোন কোম্পানির কথা বলছেন? কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি একসময় না, উদাহরণ বলতেছি যে ধরেন এর আগে যে কোম্পানিকে আমরা টেরিফ দিলেন, এইভাবে টেরিফ দেওয়া হয় কিন্তু তারা বিপুল মুনাফা করে। সেই ক্ষেত্রে এই প্রশ্নটা কতটুকু প্রাসঙ্গিক? না, এইটাই পার্টিকুলারলি কর্ণফুলী গ্যাস কোম্পানির ক্ষেত্রে আমার বিষয়টা নলেজে নাই, এবং আমি আসার পরে সম্ভবত গ্যাসের মূল্য নির্ধারণ হয়েও নাই কমার্শিয়াল যেটা ভোক্তা পর্যায়ে, শুধু ইন্ডাস্ট্রিয়াল গ্যাসে একটা মূল্য নির্ধারণ করা হয়েছিল। সো 21 লক্ষ টাকা বোনাস নেওয়ার কোনো তথ্য আমার জানা নেই। ফলে যেটা আমরা হিয়ারিং করলাম কিসের উপরে, যে তেল কোম্পানিগুলির উপরে, সেখানে ওই প্রশ্নটা আসছে। এবং সেখান থেকে যে তথ্যটা আমরা পেয়েছি যে তাদের অনেকেরই অনেক টাকা ব্যাংকে জমা আছে, যেখান থেকে যে মুনাফাটা আসে যেটা আদার ইনকাম হিসাবে, সেখান থেকে তারা এই মুনাফাটা তারা শেয়ার করে, তা ওয়ার্কার্স পার্টিশন ফান্ড বা অন্য কোনোভাবে। বিদ্যুতে বোধহয় এটা নাই বা শুনিনি আমি। মাননীয় কমিশনার, আমার নাম ফরমান কাকন, আমি দৈনিক আমাদের সঙ্গে কাজ করি। আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছি বিদ্যুৎ বিভাগ থেকে ক্যাবিনেট ডিভিশনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য যে চিঠি দেওয়া হয়েছে এবং সেইখানে যেই হারে বিদ্যুৎ বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে, এনার্জি রেগুলেটরি কমিশন প্রায় সেম বিদ্যুতের দাম বাড়িয়েছে। মানে এখন যা দেখতে পাচ্ছি, কারণ ওই চিঠির সঙ্গে যদি আমরা মিলাই,
মাঝখানে একটা গণশুনানি হয়েছে এবং আমরা গণশুনানিতে উপস্থিত ছিলাম। সেখানে কিন্তু শুনানিতে অংশগ্রহণ করে অনেক মানুষ বলেছে যে আসলে কমিশনের এই যে শুনানি এগুলি এক ধরনের মানে মঞ্চায়নের মতো, কিন্তু তারপর আমরা গণশুনানিকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, কারণ তাও তো সেখানে গিয়ে মানুষ কথা বলতে পারে। জি, আপনাদের এটা একটা ধারাবাহিকভাবে আমরা দেখে আসতেছি, আপনারা এই বিদ্যুতের গণশুনানির পর একটা সরকার আসলে যেভাবে চায় সেইভাবেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে দেন, মানুষের গাড়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেন, কিন্তু কোথাও কিন্তু আপনাদের আরো অনেক নির্দেশনা থাকা উচিত। আমরা দেখতেছি যে একটা বিদ্যুতের কোম্পানি, ধরেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, একটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে তাদের একটা বিশাল কোম্পানি, সেখানে বিশাল ব্যয়ভার। বাংলাদেশ বিদ্যুৎ ঠিক আছে, আপনার ধারণা, আমার প্রশ্নটা, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আমি যদি এটা জবাব দেই আমি এইভাবে যে আপনারা এই আদেশের মধ্যে কেন এই যে বিদ্যুতের কোম্পানি এই যে ব্যয়ভার, এটা প্রত্যেকবারই বলা হচ্ছে যে ভর্তুকি কমাতে, কিন্তু ভর্তুকি তো গত 15 বছর যাবত অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। ভর্তুকি কমানোর কোনো ইন্টেনশন বা কোনো চেষ্টা তো বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলি নাই। এটা বলি আমি, এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা হলো যে আমরা এটার ডিটেল একটা আদেশ ইস্যু হবে। এটা তো সংক্ষিপ্ত একটি আদেশ, ডিটেল একটা আদেশ ইস্যু হবে, যে আদেশে প্রত্যেকটা কোম্পানির প্রতি নির্দেশনা থাকবে এবং যে নির্দেশনায় ব্যয় হ্রাসের ব্যাপারে, বিশেষ করে তাদের সাধারণ যে ব্যয় আছে পরিচালন ব্যয়, এবং একই সঙ্গে পিডিবি যে ক্যাপাসিটি চার্জ যেটা, এই সকল বিষয় কমানোর বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এখানে মেরিট অর্ডার ডেসপাসে একটা বিষয় আমরা জানি, এটা ঠিকভাবে হচ্ছে কি না। ক্যাপাসিটি পেমেন্টের ইস্যুটা আমরা বেশ কিছু ইস্যু এখানে উল্লেখ করে দিব। রাজধানীর রমনায় বিদ্যুতের নতুন দাম নিয়ে ব্রিফিং চলছে বিইআরসি, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সংরক্ষণ শেষে নাটোরের মোকামে আসছে বিভিন্ন জেলার চামড়া। শুক্রবার থেকে বসছে মাসব্যাপী হাট, তবে সরবরাহ বাড়ায় আজ থেকে চামড়া কেনা শুরু করেছেন ট্যানারি মালিকদের প্রতিনিধিরা। প্রতিটি খাসি ও ছাগলের সংরক্ষণ করা চামড়া 40 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে, আর ভালো মানের প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 700 থেকে 1300 টাকায়। বর্তমান দরে লাভ হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা, তবে ন্যায্য দাম পেতে সিন্ডিকেটের কারসাজি ঠেকানোর তাগিদ তাদের। চামড়ার বাজার নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় আছেন সহকর্মী আল মামুন, সরাসরি যাচ্ছে সেখানে। মামুন, ঈদের পর আগামী শুক্রবার নাটোরের চামড়ার প্রথম হাট হলেও, ঈদের পরবর্তী প্রথম হাট হলেও কিন্তু তার আগে থেকে চামড়া পর্যাপ্ত পরিমাণ আসা শুরু হয়েছে। আজ বুধবার আমরা সকাল থেকে দেখেছি পর্যাপ্ত পরিমাণ চামড়া কিন্তু নাটোরে ঢুকছে। নাটোর জেলায় আশপাশের জেলা যেগুলো রয়েছে সেগুলো থেকে মোটামুটি প্রথম পর্যায়ে আসছে এবং ট্রেনারের মালিকরা কিন্তু আসেননি, তবে তাদের প্রতিনিধিরা যারা রয়েছে তারা কিন্তু চামড়া কিনতে শুরু করেছে। ছাগলের চামড়া এবং খাসির চামড়া সেটি কিন্তু বিক্রি শুরু হয়েছে। ছাগল এবং খাসির চামড়া 40 টাকা থেকে 120 টাকা পর্যন্ত লবণযুক্ত সংরক্ষিত চামড়া বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর চামড়াটা যেটি বিক্রি হচ্ছে, ট্রেনার মালিকের প্রতিনিধিরা কিনছেন, সেটি কিন্তু গরুর চামড়া যেটি সেটি কিন্তু 800 থেকে 1300 টাকা পর্যন্ত কিন্তু দুপুরে বিক্রি হতে দেখেছি আমরা। তবে একটি বিষয় যেটি লাম্পি ক্যান্ডিডির যে চামড়া যুক্ত রয়েছে, সেই চামড়া কিন্তু একেবারে দাম পাচ্ছে না, কারণ ট্যানারি মালিকরা এই ত্রুটিযুক্ত চামড়া নিচ্ছে না এবং ত্রুটিযুক্ত যে চামড়া রয়েছে সেই চামড়া কিন্তু তো ভালো দামে বিক্রি হচ্ছে, ন্যায্য দাম পাচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটা বলছেন, বাইরের জেলার ব্যবসায়ীরা তারা কিন্তু লোকসান গুনছেন। আর আগামী শুক্রবার থেকে ট্যানারি মালিকরা সরাসরি আসবে এবং দেশের 38টি জেলার যে চামড়া সেটি শুক্রবার থেকে আসা শুরু হবে। তো এই ছিল আমার নাটোর থেকে চামড়া বাজারে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নাটোরের। চাঁদাবাজি মামলার আসামি হয়েছে চতুর্থ ও নবম শ্রেণীর 2 শিক্ষার্থী। ঘটনাটি আশ্চর্যজনক মনে হলেও এমন মামলা দায়ের হয়েছে বগুড়ার কাহালু থানায়। ওই মামলায় একই পরিবারের আরও 3 ভাই ও তাদের বিধবা মাকেও আসামি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পুকুর ও মুরগির খামার দখল করতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। ব্যবসা করি, আমার এখানে নাকি ছেলেদের
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম ও নবম শ্রেণীর আব্দুল আজিজ এ বয়সে চাঁদাবাজি ও মারধরের মামলায় অভিযুক্ত তারা। স্বামীর মৃত্যুর পর 5টি পুকুর ও একটি মুরগির খামারের আয় দিয়ে সংসার চালাতেন বগুড়ার কাহালো উপজেলার 4 সন্তানের জননী শাহানাজ পারভিন। গণ অভ্যুত্থানের পর শেষ সম্বলটুকু হাতিয়ে নিতে পায়তারা চালায় স্থানীয় প্রভাবশালী মহল। শাহানাজের অভিযোগ, গত 1 এপ্রিল পুকুর থেকে মাছ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে লাল মিয়া নামে এক ব্যক্তি। এর জেরে শাহানাজ পারভিন ও তার 3 ছেলের নামে চাঁদাবাজি, মারধর, হত্যা চেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন প্রতিবেশী মোহাম্মদ সোহাইব। মামলায় 20 বছর বয়সী বড় ছেলে তুহিনকে 26, 14 বছরের আজিজকে 24 ও 11 বছরের করিমকে 19 বছর বয়স দেখিয়ে আসামি করা হয়। হুমকি দিছে যে আপনারা যদি সাংবাদিক সম্মেলন করে নিয়ে করেন তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু জামিন হচ্ছে না, আমরা কিন্তু জামিন আটকে দিছি, আপনার ছেলে কিন্তু রিমান্ডে নিয়ে যায় আরো বিধর মারধর করবো। 14 বছর বয়স, তো আমার বয়স 24 করে আমাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আমার নামে মামলা করছে। বয়স বাড়িয়ে মামলা দেওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বাদী সোহাইব। আর শারীরিক গঠন দেখে মামলা নেওয়ার কথা জানান কাহলু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অপরাধ তারা নিশ্চিত করছে, খোঁজ নিয়ে জানে আমি ওই বয়সটাই জানছি, ওই অনুযায়ী করছি, মামলা করছি। অপ্রাপ্তবয়স্ক যে ক্লাস 9-এ পড়ে, ওর বডি স্ট্রাকচার যেটা, এটা অনেক বয়স্ক মানুষের মতো দেখতে। এমন ঘটনা আইনের অপব্যবহার বলে মনে করছেন সরকারি কৌশলী। আর ঘটনা তদন্তে আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে শিশু আইনে যে ধারা সেই প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর অপরাধীদের বিষয়টা খুবই সতর্কতার সাথে পুলিশের দেখা উচিত ছিল। মামলায় 12 এপ্রিল তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 17 মে তাকে সহ 2 ভাই এবং মাকে জামিন দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। থানায় গেলে যে মামলা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বিভাগীয় সময় আরও থাকছে। 2.25 কোটি টাকার রেলপথে চলছে মাত্র একটি ট্রেন। ঈশ্বরদী ঢালারচর রুটে মিলছে না কাঙ্ক্ষিত রাজস্ব। ঢাকার সঙ্গে লাইন সংযুক্ত করে সংখ্যা বাড়ানোর দাবি। চাঁপাইনবাবগঞ্জে সরকারি কার্ডের মতোই ভুয়া কার্ড তৈরি করে সরকারি ঘর, টিউবওয়েল, পানির পাম্প ও অন্যান্য সেবা দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এমনকি ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা, চাল ও ঘর পাওয়ার প্রলোভনে টাকা দিয়ে নিঃস্ব অন্তত 22,000 পরিবার। এরই মধ্যে প্রতারক চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। 4,000 ও 5,000 টাকা দিয়ে এই কার্ড কিনে মাসে 500 টাকা ও 50 টাকা করে জমা রাখলে প্রতি মাসে পাওয়া যাবে 30 কেজি করে চাল। 24 মাস পর ফেরত দেয়া হবে কার্ডের ক্রয়কৃত পুরো টাকা। এছাড়াও টিউবওয়েল ও পানির পাম্প নিতে 12,000 টাকা ও একটি ঘর পেতে দিতে হবে 55,000 টাকা। অনলাইন করে একবার বাচ্চা হওয়ার টাকা আসবে। চাঁপাইনবাবগঞ্জে এমন প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবরি গ্রামের বাসিন্দা জেসমিন বেগম ইউনিয়ন পরিষদ থেকে মুদি দোকানের ট্রেড লাইসেন্স নিয়ে চালান প্রতারণামূলক কার্যক্রম। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকার প্রায় 22,000 পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অন্তত 13 কোটি টাকা। মোটরের টাকা লিয়েছে, ঘর করবো কে টাকা লিয়েছে, ছেলেহানি কে টাকা লিয়েছে। এর আগে বলছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলা অ্যাকাউন্টের টাকাগুলা ফেরত দিক আমরা এটাই চাই। তবে কয়েকবার চাল বিতরণ করলেও কাউকে ঘর বা ভাতার কোনো সুবিধা দেয়নি প্রতারক চক্রটি। পরে প্রতারণার বিষয়টি সামনে এলে ইউনিয়ন পরিষদ থেকে বাতিল করা হয় মুদি দোকানের ট্রেড লাইসেন্স। যারা ভুক্তভোগী যে কোনো উপায়ে প্রশাসনের মাধ্যমে যেন তাদের সুবিধা তারা বুঝিয়ে পায়। সরকারি প্রকল্পের আদলে এসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ম বহির্ভূত বলছেন সংশ্লিষ্টরা। প্রতারক চক্রকে আমাদের সবাই মিলে এটা প্রতিহত করতে হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে আমরা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। তারা দাবি করছে সেটা তাদের নিজস্ব বিজনেস মডেল, কিন্তু তারা এটাকে কিন্তু সরকারের যে প্রোভাইড করা কার্ডটা সেম কার্ড তারা দিচ্ছে। জেসমিন বেগমের প্রতারণার বিষয়ে ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আগাম বন্যা থেকে চলন বিলের ফসল রক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণ হচ্ছে স্বল্প উচ্চতার রিং বাঁধ। বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের 9 উপজেলার প্রায় 72,000 হেক্টর জমির ধান। আসন্ন বর্ষা শুরুর আগেই বাঁধের কাজ শেষ করার দাবি কৃষকের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর অঞ্চলে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। তবে প্রতি বছর এমন ফসল ফলার পর কৃষকদের মনে আনন্দের পাশাপাশি ভর করে শঙ্কাও। আগাম বন্যা এলে ঘরে তোলার আগে নষ্ট হয়ে যায় ধান। সেই শঙ্কা কাটাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারায় নির্মাণ করা হচ্ছে 1250 মিটার দীর্ঘ স্বল্প উচ্চতার অস্থায়ী রিং বাঁধ। এতে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে কৃষকের সোনালী স্বপ্ন। এই যে নদীর পানি বাড়তেছে, এই পানিতে তো বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে গেলে পরে আমার নদীর ফসলের ব্যাপার শেষ। গরু বাছুর কিনে আমরা ঠিক মতো খাওয়ার পারতেছি, আর 2 মাস খাওয়াবো গরু। এবার না থাকলে তো আর 15 দিন 20 দিনে আমার বাঁচলিয়ে যা লাগবে। ভাতটা আমরা দিলে পারে ধানটা আমরা ঠিক মতো কাটি নিয়ে ঘরে আমরা ফলনটা তুলতে পারি। বাঁধটি সময় মতো নির্মাণ শেষ হলে এই অঞ্চলে কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারবে বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে দুর্যোগ থেকে ফসল রক্ষায় 80% পাকলেই ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। 70 থেকে 80 ভাগ ধান কাটলেই তারা যাতে এই ধানটা দ্রুত কর্তন করে নিয়ে যেতে পারে, তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবে না। স্বল্প উচ্চতার বাঁধ 1250 মিটার কাজ হচ্ছে এবং কাজের অগ্রগতি আমাদের প্রায় শেষের দিকে। এই বাঁধটা দিলে আগাম বন্যা থেকে ফসল রক্ষা পাবে এবং পাবনা ও সিরাজগঞ্জ জেলা মিলে টোটাল 9টা উপজেলার কৃষকের ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীর ওপর পানি উন্নয়ন বোর্ডের রাউতারা বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 2,47 লাখ টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 2,500 কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নির্মিত রেলপথে দিনে মাত্র একটি ট্রেন চলায় প্রত্যাশিত রাজস্ব আয় হচ্ছে না। বিপুল ব্যয়ে নির্মিত রেল লাইনটি রাষ্ট্রীয় অর্থ অপচয়ের উদাহরণ হয়ে উঠেছে। রেল লাইনটির কার্যকারিতা বাড়াতে ঢাকার সঙ্গে সংযুক্ত করে একাধিক ট্রেন চালুর দাবি স্থানীয়দের। আসিফ মাহমুদের ছবিতে রিপোর্ট করেছেন সবুজ মোল্লা। 2,500 কোটি টাকা ব্যয়ে 2019 সালের জুনে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেল লাইনে নির্মাণ কাজ শেষ হয়। 2020 সালের জানুয়ারিতে এই রুটে চালু হয় ঢালারচর এক্সপ্রেস ট্রেন। বর্তমানে ট্রেনটি সপ্তাহে 6 দিন একবার করে যাত্রী বহন করছে এই রুটে। বিপুল বিনিয়োগে নির্মিত রেলপথটি দিনে একটিমাত্র ট্রেন চলার বিষয়টি বিস্মিত করেছে সবাইকে। এতে প্রত্যাশিত যাত্রী সেবা ও রাজস্ব আয় নিশ্চিত হচ্ছে না। একবার ভোরে আসে আর ওই সকালে রাত্রি আবার যায়, কিন্তু কোনো ঢাকার সাথে যোগাযোগ না হলে পাবনা ট্রেন দেওয়ার না দেওয়ার সমান কথা। রাষ্ট্রীয় পদ্ধতি বলেছে এখানে ঢাকার ট্রেন চালু করবো অতি শীঘ্রই, বলছে তো প্রায় 8 বছর হয়ে গেল। জনগণের এই ট্রেন হাজার হাজার কোটি টাকা খরচ করে করেছে, এই ট্রেন দিতে হবে, না দিলে সেটা তো আরো অচল হয়ে যাবে। এই অবস্থা কাটাতে আরো কয়েকটি ট্রেন চালুর পাশাপাশি রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের প্রয়োজন দেখছেন স্থানীয়রা। একটা সুদূর প্রসারী চিন্তা করে এই সমস্ত সংঘবদ্ধ যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রেলকে কিভাবে লাভজনক করা যায় সে ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া জরুরি। রেল কর্তৃপক্ষ বলছে যাত্রী চাহিদা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এই রুটে আরো ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আরও ট্রেন চলবে এটা আমরা আশা রাখি। তবে এই বিষয়ে আরও বিশদ যদি কোনো প্ল্যানিং থাকে সেটা আমরা এখনো ওইভাবে আমরা কোনো ইনস্ট্রাকশন পাই নাই। ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেললাইন প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল 983 কোটি টাকা, কিন্তু নির্মাণের দীর্ঘসূত্রতা, পরিকল্পনার দুর্বলতা এবং একাধিকবার প্রকল্প সংশোধনের ফলে ব্যয় বেড়ে দাঁড়ায় 1,714 কোটি টাকায়। সময় সংবাদ, পাবনা। নাটোর পৌরসভার ডিভাইডার সড়কে স্থাপিত 250টি সড়ক বাতির মধ্যে 1/3-এরও বেশি বাতি স্থাপনের 6 মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে। 9 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 3.5 কিলোমিটার এলাকা গর্ত, 4 মাস ধরে অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগে বাড়ছে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা। তবে দীর্ঘদিনেও বাতিগুলো সচল করতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিএসএফের। জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের 50 মিটার বেড়া নির্মাণ, বিজিবির বাধায় কাজ বন্ধ, নজরদারি ও টহল জোরদার। জমজমাট রাজশাহীর আমবাজার, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে চলছে বেচা কেনা। বানেশ্বর হাটে প্রতিদিন 1/2 কোটি টাকার বাণিজ্য, 50,000 মানুষের কর্মসংস্থান।
এবং সংরক্ষণ শেষে নাটোরের মোকামে আসছে বিভিন্ন জেলার চামড়া। শুক্রবার থেকে বসছে মাসব্যাপী হাট। ন্যায্য দাম পেতে সিন্ডিকেটের কারসাজি ঠেকানোর তাগিদ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা জশোয়া। রোজা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।